খুব সকালবেলা উঠে চলে এসেছি নতুন জায়গার এখানে। আমাদের এই রাস্তার পাশে যে একটা ব্রিজ করার কথা কয়েকদিন ধরে বলছিলাম, তো গতকাল রাত্রে মিস্ত্রির সঙ্গে কথাবার্তা ফাইনাল হয়ে গেছে। আর আজকে ওরা সকাল থেকে কাজ শুরু করবে। তার জন্য ওই ড্রেনের মধ্যে যে গাড্ডাগুলো কাটার আছে, বেস বিম এগুলো ফেলার জন্য ড্রেনের নিচের অংশে, তো বৃষ্টি হয়ে গেলে তো কাজ করা যাবে না, মাঠের জল সব এসে ড্রেনের মধ্যে পড়বে। তো সেই জন্য প্রথমেই যেটা করা হবে, গাড্ডাটা কাটা হবে। তো একটা ওই গাড়ি এখানে কাজ করছিল, যে গাড়ির মালিক আমাদের ওখানে মাটি ফেলেছে, ওরই গাড়ি। তো বলে কয়ে একটা গাড়ি নিয়ে যাওয়ার জন্য এখানে এসেছি। গাড়ির সামনে দাঁড় করানো, মিস্ত্রিরাও আছে, আর আমিও খুব সকালবেলা উঠে চলে এসেছি এখানে মাটি কাটার জন্য। গাড়িটা নিয়ে যাব, ওই যে রাস্তার পাশে গাড়িটা দাঁড় করানো। আমরা প্রথমে জায়গার ওখানে এসেছিলাম, তারপরে ওখান থেকে আবার এই গাড়ি কাজ করছিল, এখানে এসে গাড়িটা কাজের ওখান থেকে উপরে তোলা হলো। এবার কোত্থেকে নামবে সেটা দেখতে গাড়ির ড্রাইভার চলে গেছে ওখানে। এবার আমিও যাব জায়গার ওখানে। ওই যে নিচে ও দাঁড়িয়ে আছে, ওখানে মূলত ব্রিজটা হবে। তো দুধারে একটু করে মাটি খুঁড়তে হবে, এখন আর লেবার পাওয়া যায় না, সেই জন্য গাড়িতেই কাটাতে হবে। অনুপও চলে এসছে, গাড়িটা শম্ভু এখানে ছিল, ও ছিল বলে গাড়িটা সহজে আনতে পারলাম, না হলে ড্রাইভারের কাছ থেকে বললে আসে না, মালিক না বললে। গাড়ি এখান থেকে নামতে পারবে না, ওই ধার থেকে ঘুরে গিয়ে এখানে নামবে নাম ওঠে। ওদিকে ওই ট্রাক্টর ট্রলিগুলো সব বসে আছে, শম্ভুকে বলে কয়ে নামানোর চেষ্টা করছি। এবারে নামলো কি করে? সে শম্ভু কই? গাড়ি মোটে নামবে না, এবারে ঠিক নামলো। এই গাড়ি নামলো কি করে? মানে কি আর বলবো, সব পারবে। ও নেমেছে যখন, উঠবে কোন? গাড়ির সিটের উপরে অনেকে টাওয়েল দেয় দেখেছি, কিন্তু আমার ভাই দেখি গামছা দিয়ে, মানে এটা কি নতুন সংযোজন নাকি? এখানে এই মাটি কাটা নিয়ে খুব টেনশনে ছিলাম, ব্রিজটা করা নিয়ে খুব টেনশনে ছিলাম। মানে যে কোনো মুহূর্তে বৃষ্টি নামলে মাঠে জল হবে না, কিন্তু ড্রেনে জল হয়ে যাবে। 5খানা কলম হবে, মিডিলে একটা কলম, দুপারে দুটো কলম, আর কিছুটা গার্ডওয়াল। এই যে কাজটা হলো, এই 10 মিনিট হয়নি এখনো, এই কাজটা দুজন লোকে সারাদিনে করতে পারতো না। হ্যাঁ, কমলকে ফোন করলাম, কমল আসছে এক্ষুনি। এখানে মাটিটা কাটা হয়ে গেলে কমল আর আমি যাবো একটু বিল্ডার্স, মালপত্র নিয়ে আসতে হবে। ওরা আগামীকাল থেকে এখানে এই রডের জালি বাঁধা টাধা, এই যে কাজগুলো একেবারে নিচে বেজ কলম এগুলোর কাজ করবে। ঢালাইয়ের কাজ কালকে না করলেও রড বাঁধার কাজটা কালকে করে ফেলবে। গাড়ি কাজ করে চলে গেল। যে কাজটা হলো 7-8 জন লোকের কাজ 1 ঘন্টারও কম সময়ে করে বেরিয়ে গেল। কমলের জন্য অপেক্ষা করছি, মিস্ত্রিরাও চলে গেল, গাড়িও চলে গেল। এখন যাবো একটু বিল্ডার্সের দিকে। কমল এলে, কমল আমি আর অনুপ একটু পুকুর পাড়ের দিকে যাই। কমল আসছে,
যতটা সময় আছে হাতে একটু পুকুর পাড়ের দিক থেকে হেঁটে আসি। মিস্ত্রিকে নিয়ে পুকুরের ভিতরেও এসেছিলাম ওই ঘাট করার জন্য। বললো যে জল কিছুটা ছেঁচে ফেলে দিতে হবে। এখন জল ছেঁচা ব্যাপারটা পরে করব ভাবছি, আগে ব্রিজের কাজটা হয়ে যাক। কারণ ঘাট করতে গেলে তো এখানে মালপত্র নিয়ে আসতে হবে, ব্রিজ না হলে সেটাও হবে না। বাবা পানকৌড়ি এখানে কি করছে? এর ভিতরে মাছ নেই, কিচ্ছু নেই। আমরাও এদিকে ব্রিজের জন্য মাটি কাটলাম, আর আকাশটাও মেঘে যেন ছেয়ে গেল। আকাশে তো প্রচুর মেঘ। ওই যে গর্তটা কাটা হলো জলে ভরে যাবে নাকি? পুকুরে জল টেস্ট করো। পুকুরে এখন স্নান করা যাবে অনায়াসে। হ্যাঁ, এই রৌদ্রের জন্য একটু নোনতা ভাব না কষ? একটু নোনতা ভাব আছে, কষ নেই। জল দেখো, স্বচ্ছ জল একদম। একটা বৃষ্টি হয়ে পুকুর ভর্তি হয়ে গেলে জল তখন ঠিক লাইনে এসে যাবে। কমল এসে গেছে। দাঁড়া, চালিয়ে চলে আয়, চলে আয়, ব্রিজ হয়ে গেছে একদম একদম। এখানে কয়েকটা জিনিস দেখতে পাচ্ছি মাটির তলার থেকে উঠেছে। এই দেখো, ধ্বংসাবশেষ। এই একটা, আচ্ছা এখানে তো বন জঙ্গল ছিল আমরা জানি। এটা একটা মাটির কাজ করা, এবং এটা কিন্তু এটা যে পোড়া মাটি তাও না, এতে আবার ডিজাইন করা। তাহলে নিশ্চয়ই এখানে মানব সভ্যতার অস্তিত্ব ছিল। এখানেও আছে। এটা জিনিসটা দেখো, এখানে বেশ কিছু ওই জিনিস দেখতে পাচ্ছি। এই একটা, এ কমল 1 মিনিট আয় এখানে। আরে ব্যস্ত সবাই। এখানে একটা প্রত্নতাত্ত্বিক গবেষণা হবে একদম। এখানে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে এই যে নমুনাগুলো দেখতে পাচ্ছি। এটাতে কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু এইটাতে বোঝা যাচ্ছে। এই মাটিটা উপরে ফেলেছে, তার মানে এটা পুকুরের নিচে, একদম ডিপের মাটি, নিচের মাটি। এখানে ডিজাইন করা দেখুন মাটির, তাতে এই ডিজাইনটা করা। কোমল, আচ্ছা এই জায়গায় তো আমাদের ছোটবেলা থেকে কোনোদিন ঘর বাড়ি কিছু ছিল বলে আমরা জানি না। এটা বনভূমি ছিল, তার অস্তিত্ব আমরা পেলাম এখানে। এখানে এই যে গাছ উঠেছে, গাছের শিকড়, গাছের মূল কয়েকশো বছরের পুরনো, আরো বা হয়তো বেশি। কিন্তু আরেকটা নতুন জিনিস দেখছি মাটির তলা থেকে উঠেছে। তুই এটা দেখ, এই মাটির মধ্যে থেকে উঠেছে। এটা তো মানব সভ্যতারই একটা নিদর্শন। হ্যাঁ অবশ্যই। মাটির ভিতরে মাটির কোনো একটা পাত্র, এবং তাতে ডিজাইন করা। এটা কিন্তু পোড়া মাটি না, এটা পোড়া মাটি না। তাহলে এটা থেকে কি প্রমাণ হয়? ছোটবেলায় মেটে পেতাম না? হ্যাঁ, মেটে ব্যবহার করতে জলের জন্য। হ্যাঁ, আবার মেঠে, ওই যে মেঠে মানে একটা পাত্র মাটির, তো তাতে ওই কলস মাটির, তাতে টাকা টাকা পাওয়া যেত, স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা। তো এখানে এটা কিন্তু অনেক কিছুর একটা বার্তা দেয়। না, অনেকগুলো টুকরো পাওয়া গেছে। এই দেখ, ওই একটা জিনিস দেখতে চাইছি, এইটাকে অনু, এইটা এমন একটা জায়গাতে রাখো, পরে যেন আমরা খুঁজে পাই। আসলে বিষয়টা তা না, তার মানে এটাও একটা জিনিস প্রমাণ হচ্ছে। শুধু এই জায়গা বলে নয়, মানে এরকম অনেক জায়গায় একটা লেয়ারে একটা সভ্যতার কিছু নিদর্শন ছিল গেছে। মানে সেটা হয়তো হঠাৎ করে এই জায়গাটা কেন, কারণ ওই গাছটাতেও অনেক কিছু। এই দেখ, এই দেখ, আমি ওটা দেখছিলাম। এটাই মানে যে একটা কেউ কোথাও থেকে ফেলেছে তা না, এই মাটির ভিতর থেকে কিন্তু এটা উঠেছে। দেখেই পাওয়া যাচ্ছে।
এবং পুরাতন কাঠ কয়লা। না, ওটা ওটা তো পুরানো কাঠ, ওটা তো মূল পাওয়া গেছে। আমি এটাকে বাইকের চাবি দিয়ে দেখছি। এই দেখ, এগুলো কিন্তু যথেষ্ট একটা এটার গায়ে ডিজাইন একটা খোদাই করা। হ্যাঁ, ডিজাইন করা তো। এটা যে মাটির কোনো স্তর সেটা না। খসলে কিন্তু একটা বেশ কালো মাটি টাইপের। আমার মনে হচ্ছে যেটা আমরা শুনেছি, আমাদের অ্যাকচুয়ালি সুন্দরবন তো পলি পড়ে 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 আরো বেশি উঁচু হয়েছে। এগুলো হয়তো আরো 50 বছর পরে মানব সভ্যতা মানে মানুষের বসতি হলে হয়তো আরো উঁচু হতো। তো সেক্ষেত্রে আমার মনে হয় এই গাছ মানে যেটা আমাদের পুরনো যারা যাদের কাছে শুনেছি সে সময় তো সেটা জঙ্গলই ছিল, তারা যা জঙ্গল কেটে যদিও একটু পাতলা জঙ্গল ছিল, সেই গাছগুলো সে সময় তারা যে মানে বসবাস করতো সেই জিনিসগুলো যত জোয়ার ভাটা হলে তার নিচে পড়ে গিয়েছিল সেসবগুলোই মানে এইরকমই একটা বিষয় আমি যা মনে। আর আমাদের শিক্ষক শ্রদ্ধেয় অঞ্জলি বিকাশ মণ্ডল, উনি একদিন আমাকে বলছিলেন, আমি একটা ওনার সাক্ষাৎকার নিয়েছিলাম। কমল, তুই হয়তো এটা জানিস না, ওই আমাদের অক্সফোর্ড ঘাটে বসে ওনার একটা সাক্ষাৎকার নিয়েছিলাম। তো উনি বলছিল, দেখো পলাশ, এখানে কপিল মুনির আশ্রম ছিল, আর সেখানে এখনো সেই গঙ্গাসাগর মেলা হয়। মহাভারতে আছে যুধিষ্ঠির, মহাভারতে উল্লেখ আছে যে পঞ্চপাণ্ডবরা ওদের যে বড় ভাই রাজস্ব যজ্ঞ করার পরে উনি ওই দিগ্বিজয়ে বেরিয়েছিলেন, তখন বিভিন্ন জায়গাতে তীর্থ ভ্রমণে বেরিয়েছিলেন। তার ভিতরে কিন্তু কপিল মুনির আশ্রমেও এসেছিলেন পঞ্চপাণ্ডবরা, এবং এখানে কপিল মুনির আশ্রমে এসে ওখানে পূজা দিয়ে ওখানে স্নান করেছিলেন। তো মহাভারতের ইতিহাস তো 5000 বছরের পুরনো। তাহলে কপিল মুনির যে আশ্রম, এখন বলা হচ্ছে যে কপিল মুনির আশ্রমটা সমুদ্র গর্ভে তলিয়ে গেছে। তো ওখান থেকে ধরে নাও 1 কিলোমিটার দূরে ছিল, তার মানে সেটা তো সুন্দরবন অধ্যুষিত এলাকা। তাহলে 5000 বছর আগে এখানে যখন মন্দির ছিল কপিল মুনির, তাহলে এখানে সভ্যতার অস্তিত্ব কিছু ছিল। অবশ্যই অবশ্যই। না এমনি শুধু তাই নয়, এমনি আমরা জেনারেল যে এখন কোনো পূজা দিতে গেলে যে মাটির ঘট, তাতে বিভিন্ন পুষ্প বা ফুল দিয়ে যখন দিই, তারপরে যখন জলে ওটা ভাসিয়ে দিই, ভাসতে ভাসতে কিন্তু বিভিন্ন চড়ায় চলে যায় এবং ওটা আস্তে আস্তে মাটির তলায় ভেঙে যায়। এবং অনেক সময় এমনি নর্মালি এই আমাদের এই প্রজন্মের মধ্যেই অনেক জিনিস এমনি অলরেডি 5 ফুট 10 ফুট নিচেই পাওয়া যায়। আর এগুলো আমরা এতটা বুঝবো না। এগুলো কিন্তু দেখে খুব একটা আমাদের যেহেতু সমুদ্র উপকূলে সাম্প্রতিক কালের মনে হয় না। না আমি ওটা বলি, আমরা যেহেতু সমুদ্র উপকূলে, সেহেতু এগুলো ভেসে ভেসে হোক বা এখানকার সভ্যতার হোক হয়তো ছিল। তবে এটুকু বলতে পারি, এগুলো কোনো ল্যাবরেটরিতে গেলে যারা পুরনো তোর মনে থাকবে, আমরা যে কদিন আগে ওটা সুন্দরবন অ্যাডভেঞ্চারে দেখিয়েছিলাম, আমরা গেছিলাম নেতি ধোপানির ঘাট। তা সেখানে ইতিহাস বলছে 450 বছরের পুরনো নেতি ধোপানির ওই যে মন্দির, যেখানে রাজা বিক্রমাদিত্যের আমলে ওখানে মন্দির ছিল। তার আগে নাকি ওটা বৌদ্ধ মন্দির ছিল, এরকম কিছু একটা ওখানে তথ্য দেখছিলাম। 450 বছর তো, এবং তার আগে তাহলে ওখানে যখন মন্দির, তাহলে ওখানে সুন্দরবন, ওটাও সুন্দরবন, এটাও সুন্দরবন, কিন্তু ওটা হচ্ছে অভয়ারণ্য। হ্যাঁ সেটাই বলছি। হ্যাঁ, অনেকটা গভীরে, তার মানে এখানে তো অবশ্যই হচ্ছে তখন তো অন্য কেউ হলে এটা দেখে মাটি দিয়ে একটু, কিন্তু আমাদের একটু অনুসন্ধিৎস মন আছে, আমরা ওই জন্য একটু ঘাটাঘাটি। আমরা কি আস্তে আস্তে স্বর্ণের দিকে এগিয়ে যাচ্ছি না কেন? গুপ্তধন পেলেও পেতে পারবো, মানে আমরা খোঁজ করতে থাকবো। মনে হচ্ছে এখন জল শেষে আমাদের কমল আর গবেষণা করতে হবে না ভাই, চল একটু বিল্ডার্সের দিকে যাব। কমলের যেখানে কাজ হচ্ছে সেখানেও যাব। কমলের কিন্তু ঘরের কাজ শুরু হয়ে গেছে। এই যে মিস্ত্রিটা এখানে ব্রিজ করবে সেই মিস্ত্রিটাই ওর কাজ করছে। হ্যাঁ, কমল কিন্তু এখনো সন্ধান চালাচ্ছে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেছিস, আমাদের এখনকার যে মাটির জিনিস সেগুলো পোড়া মাটির, এগুলো কিন্তু পোড়া মাটি না। এটা দেখ, কিন্তু বিষয়টা হচ্ছে এ তো মাটির তলায় ছিল, কিন্তু হ্যাঁ, কিন্তু দেখ অক্ষত, না মিশে যাওয়ার কথা, অক্ষত হয়তো জেসিবি গাড়ি গিয়েছে বলে ভেঙে গেছে, কিন্তু ওই জন্য ও রাস্তা থেকে ভাবছি মাটি ফেলার এখানে কি গবেষণা করছে, এটা ওটা হাত দিচ্ছে। এই দেখ, এটা বলছি
এইতে প্লেট ছিল এটা পাথরের। এটা এটা তো পাথর। কি রে? এটা একটা দেখি দেখি দেখি, এ কানাটা দেখ, ভাঙা অংশটা দেখ। না, এই যে একদম এটা পাথর, ওয়েটটা দেখ, ওয়েটটা দেখ। এটা একদম সংরক্ষিত রাখতে হবে। দেখি দেখি ওয়েটটা দেখি। এখানে তো আস্তে আস্তে গবেষণা কেন্দ্র হয়ে উঠছে। না, এটা পাথর পুরোপুরি। পাথরের একটা প্লেট। আচ্ছা, এখানে কি খালি পূর্বে কোনো মন্দির ছিল? এই পাথরের প্লেট, পাথরের তারপরে প্লেট, ওই যে মাটির প্লেটের যে মাটির ঘড়া এটা কিন্তু এবং সব কাজ করা। মেটালটা দেখ, হ্যাঁ, এবং ওয়েটটা দেখ, হাতে উপলব্ধি কর। হ্যাঁ, তাহলে বুঝতে দেখেছি পারবি। দেখেছি। একটা ওয়েট। এই অনু, অনুপ, তুমি এটা দেখো। এটাকে গুছিয়ে রাখো। অবশ্যই বুঝতে পারবে। যথেষ্ট weight আছে। এটাই বলছি না, পাথরের। আরে পাথর কিন্তু এটা দিয়ে মাটির তলায় অনেকদিন থাকবে, কিন্তু তার মানে তখনকার দিনে পাথর মানে এতটা এই আর একটা জিনিস, আমরা কিন্তু এখানে যারা বয়স্ক মানুষজন আছে বা যা অতীত ইতিহাস খুঁজেছি, এই জায়গাটা, এক্স্যাক্ট এই জায়গাটা, এখানে কোনো বাড়িঘর ছিল না। বাড়িঘর ছিল না। এখানে বন জঙ্গল ছিল, সে নিদর্শন কিন্তু এই যে আদিবাসী ফ্যামিলি এখানে, যে বনমালী সর্দারের কাছে আমরা ছোটবেলায় গল্প শুনেছি, কুমিরের ডিম নিয়ে পালিয়েছিল, কুমির তাড়া করেছিল, এই গল্প অরবিন্দ ঠাকুরদার কাছে শুনেছি। বুঝতে পেরেছি, কিন্তু আমার বক্তব্য এখানে আমরা পাচ্ছি, এটা রেখে দেওয়া দরকার। এটা তো অবশ্যই রাখবো, কিন্তু আমার মন বলছে এইখানে আচ্ছা, পরে একদিন এসে আরো গবেষণা করা যাবে। চলো বাজারের দিকে যাওয়া যাক। তবে এই যে মাটিটা পড়েছে এইটা সম্ভবত ওই নিচের যে ধাপ দেখা যাচ্ছে ওই স্তরের মাটি। একদম নিচের স্তরে। না, এই মাটিটা তো শেষে ওদিকে দেওয়া হয়েছিল উপরের মাটি। হুম। ওই জন্য দেখবে 100% ওধারে কিন্তু কিছু পাবে না। না, হ্যাঁ, এইটা তলার মাটি। মানে পাবে না সুমন। অনুপ, এবার এইখানের থেকে যত ডিপ লাস্টের এই ডিপের মাটিগুলো এখানে মুখে ধরে দেওয়া। মানে তার মানে এটা তার মানে ওই স্তরে, মানে ও জলের তলায় চলে গেছে, ওর সেকেন্ড যে স্তর, আরো একটা স্তর আছে, সেই স্তরে না এই ধরনের জিনিসগুলো পাওয়া গেছে। তার মানে আমি যেটা বলছিলাম, এই মাটি কিন্তু সব পড়ে কিছু হয়েছে। তার মানে এমন একটা সময় অনুপের মতো কোনো সাধক ছিল, গাছতলায় বসে বসে সাধনা করেছে, এইসব করে মাটি দিয়েছে। আমার চেয়ে আরো হ্যাঁ, বড়, যে মানে আমার বড় কিছু একটা বাড়ি। হিল হোক, আমার এই কিছু সত্যি হিল হোক। অনেকে জানতে চেয়েছেন যে অনুপ কি সাধু কাকার কেউ, কারণ সাধু কাকার সঙ্গে দাড়ি চুলের একটা মিল পেয়েছে। না, অনুপের সঙ্গে সাধু কাকার কোনো সম্পর্ক নেই। না, মিল আছে কিন্তু সম্পর্ক নেই। মানে একই পাড়ায় আমরা বসবাস করি। হঠাৎ হ্যাঁ, বোঝা যায় না রবীন্দ্রনাথের সঙ্গে কোনো সম্পর্ক আছে কিনা, এটা যেন না বলে। এখন আমরা নতুন মাটি তোলা বাস্তুর উপরে হাঁটাচলা করলাম, আর একটু খুঁজে দেখার চেষ্টা করলাম পেছনের কথা, ইতিহাস খোঁজার চেষ্টা করলাম। তো সেখান থেকে কিছু নিদর্শন আমরা কিন্তু কালেক্ট করেছি, সংগ্রহ করে রাখলাম। হ্যাঁ সংগ্রহ করেছি। ওটা পরবর্তীতে যারা বিশেষজ্ঞ রয়েছে তাদের সঙ্গে বসবো। সে হতে পারে আমাদের শিক্ষক অঞ্জলি বিকাশ মণ্ডল, আমাদের মাস্টারমশাই, উনি সুন্দরবন গবেষক, আরও কিছু সুন্দরবন গবেষক রয়েছেন যাদের কাছে এটা দিলে পরে কিছুটা তথ্য তারা বের করতে পারবে। তো অ্যাকচুয়ালি আমাদের সুন্দরবনের সংস্কৃতির সাথে মিলছে, মানে এখানকার কিন্তু এই পাথরের বাড়িটা, এটা কিন্তু একটা প্লেট টাইপের, পুজোর যে প্লেট হয় না, সেই এটা দেওয়ার ব্যাপারটা কিন্তু একটা পূজার তৎকালীন সময়ের পাথরটা কিন্তু আমাদের কাছে এটাকে যদি আমরা রাউন্ড করি তাহলে এরকম একটা সেভ আসবে আমরা একদম। হ্যাঁ, বার করি। তার মানে আমার সে সময় তো পাথরটা আমাদের এই সুন্দরবন অঞ্চলে থাকার কথা নয়, অ্যাভেলেবেল ছিল না। এটা মানে সত্যি। আর এগুলো তো একদিনের নয়। তবে এটা মিনিমাম 500 বছরের পুরনো, মোটামুটি অনেক পুরনো। আরো অনুমান করছি, তারও বেশিও হতে পারে। না হলেও আমি ওই সমস্যা কারণ- ধরি, আমাদের ওই যে নেতা ধমনির ওই সেও তো সেটা হতে পারে, সেটাও হতে পারে। তাহলে 400 কারণ বছরের সময় এখানে 200-300 বছর আগে যে এখানে কোনো জনবসতি ছিল না এ বিষয়ে এই বিষয়ে আমরা নিশ্চিত, কারণ ইতিহাস জেনেছি। কিন্তু তারও আগে হতে পারে। পাথরটা নিয়ে এই মাটিগুলো তো কিছুটা ভাবছিল হতে পারে তখনকার দিনে যারা বানাচ্ছিল। এমনও হতে পারে এখানে কোনো মন্দির ছিল। আমি তো সেটাই বললাম, তুই যেটা পূজার বলছিলি। জন্য এটা হওয়াটা ফ্যাক্টর। কারণ পূজার সামগ্রীগুলো হচ্ছে যে আমরা ঘট মুটিগুলো যেগুলো পূজাতে ইউজ করি, এবং পাথরের বাটি প্রসাদ দেওয়া বা এই জিনিস, তবে ডিজাইনটা কিন্তু সেই চিরাচরিত, একদম চিরাচরিত, মানে সে একটা সাবেকিয়ানা রয়েছে। মানে এখনো কিন্তু
এটা মানে ট্র্যাডিশনাল ডিজাইন যাকে বলে। থাক, এটা তাহলে আমরা গুছিয়ে রাখি। চলো এটা নিয়ে চলো। এটা গোপালের ওখানে আমি একটু নিয়ে আসি। কমলবাবুর গোডাউনের সামনে এসে দাঁড়ালাম, আর এখানে গগনচুম্বী একটা অট্টালিকা উঠছে। বলে তা একটা ছোট ঘর হচ্ছে। আরে ওই হলো আর কি, দেখ বলার সময় কিন্তু একটু বলতে হয় সেইভাবে, ওটা বুঝিস না। কাজ অনেকটা এগিয়েছে, এবারে টাইপিংটা ঢালবে, তো সেই লেভেলে কিন্তু কলমগুলো ঢালাই হয়েছে। আপনাদেরকে আগেও বলেছিলাম যে কমলের ঘর হচ্ছে, একদিন আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো ভাবছিলাম আর একটু কাজ এগোলে তারপর দেখাবো, তো এখন এলাম একটুখানি ঘুরিয়ে দেখাই আপনাদের। কেন এখন এই কলম দেখে ঠিক বোঝা যায় না, কমল এলে ঠিক গুছিয়ে বলতে পারবে। এই টাইপিংটা হয়ে গেলে, দেওয়া হয়ে গেলে, আর একটু কাজ এগোলে তারপরে মোটামুটি ঘরের যে ডিজাইনটা সেটা বোঝা যাবে। একদম রাস্তার পাশে, আমাদের নতুন জায়গা থেকে সামান্য কিছুটা এগিয়ে এলে কমলদের বাড়ি। কমল, দোতলার ব্যালকনিতে বসলে বকুলের সুগন্ধটা খুব সুন্দর পাওয়া যাবে। বকুল গাছ আমার ঠাকুরদার খুব প্রিয় গাছ ছিল। প্রিয় গাছ। মানে ঠাকুরদা অনেকবারই ওই বকুল ফুলের মালা দিয়ে হ্যাঁ। বিভিন্ন ঠাকুরের আরাধনা বা মানে ইয়ে করে, আর ওর একটা আলাদা এত ও সুন্দর একটা scent। সুবাসটা সেই। আমি এমনি ইচ্ছা আছে পথের কাছেও একটা বকুল গাছ লাগাবো, তার পাশে একটা গোল করে বসার জায়গা। ঠাকুরদা যে আর আমাদের মধ্যে নেই, কিন্তু তার হাতে লাগানো বকুল গাছটা আছে। তো হ্যাঁ, এটা ঠিক, তখন একটু হাইট হলে কাছাকাছি। হ্যাঁ, দোতলার ব্যালকনিতে বসে ওই বকুলের সুগন্ধটা পাওয়া যাবে। এই তুই বেশি বলতে দিস না কেন? ঘরের কাজ দেখলে, হ্যাঁ টাইপিংটা পড়ার পরে বোঝা যাবে। আমিও সেটাই বলছিলাম। গোডাউনে শুধু মাল আর শুধু সাউন্ড সিস্টেমে ভরা। এইগুলো সব একসঙ্গে অন করে দিলে ঘর ফেটে যাবে। এটা কি গো, মিষ্টি নাকি গো? হ্যাঁ, এই মিষ্টি বের করো না, হালকাতার মিষ্টি। ও হাত দিলে চ্যাটচ্যাট করবে হাত। এখানে বড় জেনারেটর রয়েছে। এই জেনারেটর গুলোকে কি বলে কমল? ডিজি। হ্যাঁ, ওটা কম ইউজ করি এখন, ইলেকট্রিক এসে যাওয়ার পরে। এমনি এখন ওই 2 সিলিন্ডার 1 সিলিন্ডার ওইদিকে দুটো যেগুলো, এগুলো বড় মেলা টেলার ক্ষেত্রে ব্যবহার করা হয়। ওই গাছ তলায় রাখা একটা 2 সিলিন্ডার এখন ওইসব ব্যবহার। এখন এই দেখ, এই একটা চায়না, এটা চায় না। আর ছোট পাওয়ার সিস্টেম। কমল তো, কমল আর আমাদের গোপাল, কমলের ভাই, সে তো ইঞ্জিনিয়ার। তো এই বাইক কেটে এই যে গাড়ি তৈরি করে ফেলেছে, এতে কিন্তু প্রচুর লোড বয়। এই সব ইঞ্জিন টিঞ্জিন অনায়াসে বয়ে নিয়ে যায়। সাউন্ড সিস্টেম এখানেও একটা 2 সিলিন্ডার, এটা না? এটা 1 সিলিন্ডার। 1 সিলিন্ডার এত বড়? 95, এটা 1 সিলিন্ডার। 95। প্রত্যেকটা কলমের ওই রাখা আছে, ক্যারি ব্যাগ বাঁধা আছে। ওতে জল ভরা হচ্ছে কেন কমল? ওই অ্যাকচুয়ালি এই জোরে জল দিলে তো হয়তো গাটা ধুয়ে যাবে, তো ওটা ছিদ্র করা আছে একটু একটু করে, প্লেটটা ফোঁটা ফোঁটা করে পড়বে, ওটাকে ভিজিয়ে রাখবে। দারুণ প্ল্যান। এই না হলে কমল ইউনিক আইডিয়া সব। না তা নয়, এটা হচ্ছে আমার তো একটু সময়ের সমস্যা, আর এগুলো জল দিতে হয়। এই সময় ওই সমস্যাটা পৃথিবীর কার নেই। কমলের ওখান থেকে আমরা বিল্ডার্সে গেছিলাম। বিল্ডার্সে গিয়ে কথাবার্তা বলে দয়াপুর বাজার হয়ে আর এই বাড়িতে এলাম, আপ্যায়নে এলাম। প্রচণ্ড রৌদ্র। একটু আগে পর্যন্ত মেঘাচ্ছন্ন ছিল, এখনও মেঘ আছে,
কিন্তু মেঘের ফাঁকের থেকে যে রৌদ্রটা বের হয়েছে যথেষ্ট তীব্র, গরমও দিচ্ছে, হালকা হাওয়াও আছে। আর আসার পথে কয়েকটা জিনিসও নিয়ে এলাম, দেখাচ্ছি আপনাদের। ফিরেছো এতক্ষণে? যাক, আসলে পরে জানতে পারবো যে কিসে কি হচ্ছে, কোথায় কি হলো, কিছুই কিন্তু জানতে পারলাম না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদও খাঁকা করছে। সোনামাকে এক্ষুনি একটু চান করিয়ে দিলাম, এবার সৌরভের চুলটা আজকে কাটবো। এই যে প্লাস্টিকের মেশিন, চুল কাটার মেশিন এনে ঝুলিয়ে রেখেছে। আমি কালকে রাত্রে তোমার ফোন করেছিলাম, ওই কারণে তুমি তো শুনতে পাচ্ছিলে না। সোনা মায়ের জন্য কাজল, কাজলি এসে গেছে, কাজলি। আর এতে হচ্ছে তোমার চোখের ওষুধ। আমি ওইটার জন্যই ফোন করেছিলাম, ওই ছাতা যার কাছে আনতে দিচ্ছে তার কাছে মনে করে ওষুধের কথাটা বলেছে কিনা ওইটা মনে করি। তো ওষুধ আনতে দিয়েছিলাম, পরে মনে করে ছাতাটা দিয়েছি। এ তোমার কপালে চন্দনের ফোঁটা কেন? একটা হালকাতা ছিল, মিষ্টি করে বললাম মিষ্টি বাড়ি আনি। মিষ্টি ও মা, দেখো সে মিষ্টি বাড়ি আনি। মাটি খোঁড়া হয়েছে, ও মাটি খোঁড়া হয়েছে, ওখানে বেশ কিছু লোকজন আছে। হালকাতার মিষ্টি এনে ওখানে বললাম যে যেখানে যেখানে হালকাতা করে কোনো জায়গায় মিষ্টি বাড়ি আনে না। খাওয়ার লোকটাকে কে মিষ্টি খাবে বলো? তোমার মা খাবে না? আমি খাচ্ছি না তো, সব সুগার, কেউ মিষ্টি খাবে? আমি খাবো বলে আর বাড়িতে মিষ্টি নিয়ে আসে না। কিরকম এটা? তুলিয়ে দিই, দেখো এরকম কেন? নিজেরা যেতেই তো লম্বা। আরে অনলাইনে আমি এক ধরনের দেখছিলাম। আরে বাবা, কত মশারি আসবে, আপাতত এটা কাজ চলুক, তারপরে আবার যখন নিজেরা যাব দেখবো তখন এটা আনবো। এটা আনতে দিয়েছিলাম, সে তার মতো এনেছে। এটা আপাতত চলুক, ফ্যানটা ছাড়ো বাবা, হ্যাঁ দাঁড়াও, তোমার একটু পরিষেবা দেওয়ার দরকার। মশারিটা একটু দেখে নিই। তোমার জল ফ্যান সবই দেবো, কষ্ট করে এসছো। আচ্ছা, ওদিকের কাজের পরিস্থিতি কি? কাজ মাটিটা কাটা হয়েছে, এবার কালকের থেকে খাঁচা বাঁধা হবে। আরে দুই দিকে টানা হাসটা করতে করতে তোমারই তো অবস্থা খারাপ হয়ে যাবে। না আসলে ওইদিকে কুকিং এর ভিডিও ঠিকঠাক হচ্ছে না। যাক, মাছি টাছি ওরে, মশাটা লাগে না কিন্তু একটু মাছি টাছি ওরে ওই ঘরে। বন্ধ করার নিয়ম দেখতে হবে।